সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সকলকেই আজকের অনলাইন ক্লাসে সুস্বাগতম। আশা করি তোমরা সকলেই সুস্থ থেকে সুন্দর থেকে আমার ক্লাসে উপস্থিত আছো। তোমরা দ্রুত তোমাদের হাজিরাটা দিয়ে দাও এবং খাতা কলম নিয়ে ঝটপট বসে পড়ো। পাশে তোমাদের টেক্সট বইটা রেখো। যদি কখনো কোনো সমস্যা হয়, যদি কখনো কোনো প্রশ্ন করতে হয়, তখন তোমরা দ্রুত প্রশ্নটা করতে পারবে। আমার পরিচয়টা তোমাদের দেওয়ার প্রশ্ন আসে না, কারণ তোমরা আমাকে চেনো। আমাদের ক্লাস তথা হচ্ছে যাক, আমরা গতদিন পড়েছিলাম, দেখো বেনজিনে কীভাবে ওজন সংযোজন হয়, অ্যালকিনে কীভাবে ওজন সংযোজন হয়। আজকে আমরা দেখব যে বেনজিনের তিনটা দ্বিবন্ধন আছে, সেইটা কিভাবে প্রমাণ করব। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের হাজিরাটা এখনো দেখতে পাচ্ছি না, তোমার হাজিরাটা দিয়ে দাও। আমি আমার গত ক্লাসে অর্থাৎ ফার্স্ট ইয়ারের ক্লাসে কিন্তু দেখেছিলাম নুরুজ্জামানকে, তিশাকে। তোমরা সকলেই তোমাদের ক্লাসে হাজিরা দাও। আমি শুরু করছি। বেনজিনে তিনটা দ্বিবন্ধন আছে, এটা কিভাবে প্রমাণ করতে হয়। একটা জিনিস দেখো, আমরা সংযোজন বিক্রিয়া করছিলাম। সংযোজনটা কোথায় ঘটে? দ্বিবন্ধনে ঘটে। তাহলে যদি আমার একটা অণু সংযোগ ঘটে তাহলে একটা দ্বিবন্ধন আছে। যদি দুইটা অণু সংযোগ ঘটে তাহলে কি আমরা দুইটা দ্বিবন্ধন বলতে পারি। যদি আমাদের তিনটা অণুর সংযোগ ঘটে তাহলে আমরা বলতে পারি কিন্তু তিনটা দ্বিবন্ধন আছে। এখন দেখো, আমাদের এখানে একটা যৌগ আমরা দেখতে পাচ্ছি, বেনজিনের ওজন সংযোজন বিক্রিয়া। এখন এখানে দেখো তো বেনজিনের ওজন কয়টা যোগ হয়েছিল। আমরা কিন্তু গতদিন এটা দেখেছিলাম, কিভাবে বিক্রিয়াটা হয়েছিল আমরা দেখেছিলাম। আমি তোমাদের যেটা বলতে চাচ্ছি, বেনজিনের ওজনটা কিভাবে সংযোগ হয়েছে। দেখো, বেনজিনে কিন্তু 3 অণু ওজনটা সংযোগ হয়েছে। যেহেতু বেনজিনে 3 অণু ওজন সংযোগ হয়েছে, তাহলে আমরা সেই হিসাবে বলতে পারি বেনজিনে তিনটা দ্বিবন্ধন আছে। আমি একটু আগে বললাম যে একটা দ্বিবন্ধন থাকলে কিন্তু আমাদের এক অণু সংযোগ হবে, দুইটা দ্বিবন্ধন থাকলে কিন্তু আমাদের দুইটা অণু সংযোগ হবে, তিনটা দ্বিবন্ধন থাকলে আমাদের তিনটা অণু সংযোগ হবে। তাহলে বেনজিনে 3 অণু ওজন সংযোগ হয়েছে। 3 অণু দেখো, আমি গতদিন দেখিয়েছিলাম যেখানে যেখানে দ্বিবন্ধন আছে অক্সিজেন কিন্তু ওজনটা কিন্তু সেই জায়গায় যুক্ত হবে। সেখান থেকে কিন্তু আমরা বুঝতে পেরেছিলাম যে তাহলে বেনজিনের 3টা দ্বিবন্ধন আছে। পরে দেখো আরেকটা, আমরা হাইড্রোজেন বা ক্লোরিনের ক্ষেত্রে দেখো, এখানে হাইড্রোজেন, এখানে বেনজিনে আমার 3টা হাইড্রোজেন যুক্ত হয়েছে। নিকেল আর প্লাটিনাম প্রভাবক আর এত তাপমাত্রা। তাহলে দেখো, আমরা নিকেল প্রভাবক আর 240 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অনেক সময় বলি। হাইড্রোজেন 3 অণু হাইড্রোজেন যুক্ত হয়েছে, তাহলে আমরা এখানে বলতে পারি বেনজিনে 3টা হাইড্রোজেন, এই 3টা দ্বিবন্ধন বিদ্যমান। আমরা পরে ক্লোরিনেশনটাই দেখি। দেখো, এখানেও 3 অণু হাইড্রোজেন যুক্ত, এটা কিন্তু তৈরি হয়েছে, আমরা দেখলাম। পরে দেখছি, দেখো 3 অণু ক্লোরিন যুক্ত, সানলাইট, সূর্য আলোকের উপস্থিতিতে 3 অণু ক্লোরিন যুক্ত হয়েছে, যেটা গ্যামাক্সিন তৈরি হয়। গ্যামাক্সিনের ব্যবহার আছে কিন্তু আমাদের। আমরা ডিটি পাউডার আছে এক ধরনের, গ্যামাক্সিনও পাউডার, জীবাণুনাশক। আমরা সাধারণত তরকারির ক্ষেত্রে, পিঁপড়ে মারার ক্ষেত্রে ব্যবহার করি। আমরা এখানে তরকারি তৈরির যেখানে আমাদের মাঠ আছে সেখানে আমরা এটা ব্যবহার করি। হ্যাঁ, আমি তিশাকে দেখছি আজকের ক্লাসে। নুরুজ্জামান কই, এখনো এটা আসেনি। নুরুজ্জামান আগের ক্লাসে ছিল। যাক, দেখো আমরা 3 অণু ক্লোরিনের সংযোগ করেছি, তাহলে এটা গ্যামাক্সিন পাচ্ছি আমরা। পরবর্তী দেখো, আমাদের বেনজিন চক্রে ব্রোমিনেশন। দেখো, এটা এই যে বেনজিনে ব্রোমিন যোগ হলো, কয় অণু যোগ হয়েছে? 3 অণুই কিন্তু যুক্ত হয়েছে। প্রিয় শিক্ষার্থী, আমি কিন্তু তোমাদের যেটা বলতে চাচ্ছিলাম যে বেনজিনের 3টা দ্বিবন্ধন আছে। এই 3টা দ্বিবন্ধনের প্রমাণ কিভাবে করব? যদি 3 অণু করে যুক্ত হয়, তাহলে আমরা দেখলাম ওজন 3 অণু যুক্ত হয়েছে, হাইড্রোজেন 3 অণু যুক্ত হয়েছে, 3 অণু ক্লোরিন যুক্ত হয়েছে, 3 অণু ব্রোমিন যুক্ত হলো। তাহলে এত কিছুর প্রমাণে আমরা কিন্তু বলতেই পারি যে বেনজিনে 3টা দ্বিবন্ধন বিদ্যমান আছে। দেখো, এখন দেখো, আমাদের তাহলে সংযোজন বিক্রিয়াকে আমরা শেষ করলাম। আমরা একটা হাতে তালি দিয়ে দিই।
যে সংযোজন বিক্রিয়া আমরা শেষ করলাম আপাতত। এখন আমরা যাব জৈব বিক্রিয়ার প্রকারভেদের দ্বিতীয় প্রতিস্থাপন বিক্রিয়া। দেখো জৈব বিক্রিয়ার যে প্রকারভেদ সেখানে প্রতিস্থাপন বিক্রিয়া একটা জিনিস দেখো, প্রতিস্থাপন আমরা যদি ভেঙে বলি প্রতিস্থাপন, পরিত মানে তো নিজে আমাকে স্থাপন করব, আমাকে বসাবো, তাই তো? আমাকে বসাবো, কাউকে উঠাতে হবে না, একজনকে সরাতে হবে, সরাই সেইখানে আমাকে বসাতে হবে, সেটা হচ্ছে প্রতিস্থাপন। তাহলে বিক্রিয়া মানে কি? আমার দেখো একটা জিনিস, আমরা যদি বোর্ডে একটা কথা লিখি, আমরা বোর্ডে একটা কথা লিখবো, দেখো এখানে আমরা প্রতিস্থাপন কেমন, দেখো আমাদের এখানে সালফুরিক অ্যাসিড ছিল, এটা কিন্তু একটা সালফুরিক অ্যাসিড ছিল। এখন এইটার সাথে আমি যদি একটা জিঙ্ক যোগ করি, এই জিঙ্কটা মনে করো আমি নিজে, এই জিঙ্কটা যদি আমি আমি নিজে হই, তাহলে এই জিঙ্কটাকে আমি হাইড্রোজেন ওখানে অবস্থান করাবো আর জিঙ্ক আউট করব, তাহলে কিন্তু দেখো আমার তৈরি আছে জিঙ্ক সালফেট। তাহলে এই জিঙ্ক সালফেট হলো আর হাইড্রোজেন তৈরি হলো। এখন দেখো তাহলে আমি পরতি বলতে চাচ্ছি কিন্তু জিঙ্ককে, আমি পরতিটা বলতে চাচ্ছি আমার জিঙ্ককে। তাহলে জিঙ্ক কি করলো? সালফুরিক অ্যাসিডের হাইড্রোজেনকে সরালো, হাইড্রোজেনকে সরিয়ে ওইখানে নিজে বসে জিঙ্ক সালফেট তৈরি করলো। তাই এটাকে বললাম আমরা প্রতিস্থাপন বিক্রিয়া। এখন দেখো আমরা এখানে আলোচনা করব জৈব বিক্রিয়ার ক্ষেত্রে প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে দেখো জৈব, এখানে প্রতিস্থাপন বিক্রিয়া কিন্তু আর দ্বিবন্ধন লাগবে না, দ্বিবন্ধনে কিন্তু আমার প্রতিস্থাপন বিক্রিয়া হয় না, এখানে আমার সিগমা বন্ধন থাকতে হবে, আমার সাধারণত সিগমা বন্ধনটা থাকতে হবে। এখন দেখো এই যে সিগমা বন্ধন, এই সিগমা বন্ধনের কারণে কিন্তু আমার প্রতিস্থাপন বিক্রিয়া বাড়বে। দেখো জৈব যৌগের অনুষ্ঠিত কোনো একটি পরমাণু বা মূলক, জৈব যৌগের অনুষ্ঠিত কোনো একটি পরমাণু বা মূলক অপর একটি পরমাণু বা মূলক দ্বারা প্রতিস্থাপিত হলে প্রতিস্থাপন বিক্রিয়া বলা হয়। জৈব যৌগের যে কোনো একটা পরমাণু বা অণু হতে পারে, মনে করো বেনজিন চক্র আছে, বেনজিন চক্র থেকে আমি একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করাচ্ছি একটা মিথাইল মূলক দ্বারা, বেনজিন চক্রের একটা হাইড্রোজেনকে একটা মিথাইল মূলক দ্বারা প্রতিস্থাপন সরালাম, বা নাইট্রোমূলক দ্বারা সরালাম, বা সালফোনিক মূলক দ্বারা সরালাম, সরায়ে তাহলে যে যৌগটা যে বিক্রিয়াটা হলো ওটাই আমার প্রতিস্থাপন বিক্রিয়া। তবে একটা কথা দেখো, আমি যখন তোমাকে সরাবো তখন তোমার থেকে কিন্তু আমার পাওয়ারফুল হতে হবে, সে সম্মানের, আমরা ভদ্রভাবে বলি, কোনো স্টুডেন্টকে আমি বলছি যে তুমি ওখান থেকে সরে যাও, আমি তোমার ওখানে বসবো, স্টুডেন্ট কিন্তু আমাকে ছেড়ে দিবে, কিন্তু কোনো স্টুডেন্টকে স্যারকে কি বলবে যে স্যার আপনি ওখান থেকে একটু সরে যান, আমি ওইখানে বসবো, এটা কিন্তু হয় না। এজন্য দেখো আমি বললাম যে যাকে সরাবে তার থেকে যে বসবে তার ক্ষমতা কিন্তু একটু বেশি হওয়া দরকার, সে ভদ্র বেশির ক্ষমতা হোক আর অন্য বেশির ক্ষমতা হোক, যে সিস্টেমেই হোক। দেখো তাহলে আমরা কি বলছি, এবং সেখানে সিগমা, দেখো জৈব যৌগের অনুষ্ঠিত কোনো একটি পরমাণু বা মূলক অপর একটি পরমাণু বা মূলক দ্বারা প্রতিস্থাপিত হলে তাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলা হয়। এক্ষেত্রে বিক্রিয়ক ও উৎপাদের মধ্যে কার্বন পরমাণুতে সমসংখ্যক সিগমা বন্ধন যুক্ত পরমাণু থাকতে হবে। দেখো তাহলে প্রতিস্থাপন বিক্রিয়ার প্রথম শর্ত হলো কিন্তু আমাদের সিগমা বন্ধন, প্রতিস্থাপন বিক্রিয়ার প্রথম শর্ত হলো কিন্তু আমাদের সিগমা বন্ধন। প্রতিস্থাপক হোক মানে যাকে সরাবে সে হোক আর যে সরাবে সে হোক, দুজনের ভিতরে কিন্তু সিগমা বন্ধনযুক্ত পরমাণু হতে হবে। যদি সিগমা বন্ধন না হয় তাহলে কিন্তু আমাদের এই প্রতিস্থাপন বিক্রিয়া ঘটবে না। এখন দেখো এই প্রতিস্থাপন বিক্রিয়া আমাদের দুই প্রকার আছে, একটা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া আছে আর একটা আছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। একটা নিউক্লিওফিলিক, ফিলিক মানে আকর্ষী, অর্থাৎ নিউক্লিয়াসকে আকর্ষণ করবে এমন এক ধরনের প্রতিস্থাপন বিক্রিয়া আছে, আর ইলেকট্রনকে আকর্ষণ করবে এমন এক ধরনের প্রতিস্থাপন বিক্রিয়া আছে। প্রিয় শিক্ষার্থী তিশা, আমি তোমার কাছে প্রশ্ন করছি, দেখো যে প্রতিস্থাপন বিক্রিয়া তাহলে কয় প্রকার হলো? প্রতিস্থাপন বিক্রিয়া কিন্তু আমরা শিখতে পারলাম, এবার প্রতিস্থাপন বিক্রিয়া কত প্রকার হলো? প্রতিস্থাপন বিক্রিয়া হলো কিন্তু আমার দুই প্রকার, একটা হলো কেন্দ্র আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া বা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, আর একটা ইলেকট্রোফিলিক।
বা ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে দেখো নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া আর একটা আছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। দেখো প্রতিস্থাপন বিক্রিয়ার বৈশিষ্ট্য থাকতে হবে, তো সকল জিনিসের একটা বৈশিষ্ট্য আছে। তাহলে প্রতিস্থাপন বিক্রিয়া কেন বৈশিষ্ট্য থাকবে না? দেখো আক্রমণকারী বিক্রিয় ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল ও ফ্রি রেডিকেল হতে পারে। এখন আমাদের কিন্তু প্রশ্ন আসলো, তাহলে ইলেকট্রোফাইল কি, নিউক্লিওফাইল কি, আর ফ্রি রেডিকেল কি? ইলেকট্রোফাইল, ফাইল মানে আকর্ষী, আর ইলেকট্রন, তাহলে ইলেকট্রন আকর্ষী যে সেই ইলেকট্রোফাইল। তারপরে ধনাত্মক চার্জযুক্ত কোনো আয়ন পরমাণু, এরা ইলেকট্রোফাইল। ধনাত্মক চার্জযুক্ত কোনো আয়ন পরমাণু, এরা হলো আমার ইলেকট্রোফাইল। ইলেকট্রনকে আকর্ষণ করে, ফাইল মানে আকর্ষী, ইলেকট্রন আকর্ষী, এই ই দ্বারা প্রকাশ করা হয়। এই ইলেকট্রোফাইল আবার দুই প্রকার আছে, একটা আছে তোমার ধনাত্মক ইলেকট্রোফাইল, আর একটা আছে প্রসম ইলেকট্রোফাইল। প্রসম মানে চার্জ নেই, তাই তো? প্রসম মানে চার্জ নেই, যেখানে ধনাত্মক চার্জ আছে তাকে দেখেই বলছি ও কিন্তু ইলেকট্রনকে আকর্ষণ করবে। কিন্তু যেখানে কোনো চার্জ নেই সে আবার কিভাবে আকর্ষণ করবে? এখন পেটে খিদে চোখে লজ্জা, এরকম একটা কথা আছে। BF3, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, BeCl2, দেখো এদের কিন্তু আমার অষ্টক পূর্ণ নেই, এদের অষ্টক পূর্ণ নেই, কিন্তু এরা কিন্তু আমার ইলেকট্রনকে আকর্ষণ করবে। অর্থাৎ অষ্টক ঘাটতি যৌগ আমার ইলেকট্রোফাইল, অষ্টক ঘাটতি যৌগ আমার ইলেকট্রোফাইল। তারপরে দেখো এখানে আছে আমার নিউক্লিওফাইল, নিউক্লিয়াস আকর্ষী বিকারক। নিউক্লিয়াসে কে থাকে? ধনাত্মক চার্জযুক্ত আয়ন, তাই তো? তাহলে ধনাত্মক চার্জযুক্ত আয়নকে, ধনাত্মককে কে আকর্ষণ করবে? ঋণাত্মক চার্জ। তাহলে ঋণাত্মক চার্জ মানে তো ইলেকট্রন। তাহলে ঋণাত্মক চার্জযুক্ত যে পরমাণু বা আয়ন আছে তারাই কিন্তু আমার আকর্ষণ করবে। এই জন্য এদেরকে বলছি আমরা সাধারণত নিউক্লিওফাইল, নিউক্লিয়াস আকর্ষী বিকারক। তাহলে ঋণাত্মক চার্জযুক্ত আয়ন হলো নিউক্লিয়াস আকর্ষী বিকারক। এখন দেখো একেও NU দ্বারা প্রকাশ করি আমরা, এটাকে সাধারণত আমরা NU দ্বারা প্রকাশ করি, NU দ্বারা প্রকাশ করি। এখন দেখো এই যে NU দ্বারা প্রকাশ করি, এই NU এটা আবার দুই প্রকার আছে। এও আছে তোমার ঋণাত্মক নিউক্লিওফাইল, একটা আছে ঋণাত্মক নিউক্লিওফাইল, আর একটা আছে তোমার, হ্যাঁ শোভা ধন্যবাদ তোমাকে আমার সাথে থাকার জন্য। এখন দেখো আর একটা আছে তোমার ঋণাত্মক নিউক্লিওফাইল, আর একটা হচ্ছে প্রসম নিউক্লিওফাইল। এখন ঋণাত্মক চার্জ দেখলে আমরা বলতে পারছি সে নিউক্লিয়াসকে আকর্ষণ করবে। আবার দেখো যাদের ইলেকট্রনে বেশি আছে, মুক্ত জোড় ইলেকট্রন আছে, যাদের মুক্ত জোড় ইলেকট্রন আছে, পানি, অ্যামোনিয়া, এদের দেখো মুক্ত জোড় ইলেকট্রন আছে। তাহলে মুক্ত জোড় ইলেকট্রন যখন আছে তারা তোমার নিউক্লিয়াসকে আকর্ষণ করবে। যাক, পরে আছে দেখো আমার ফ্রি রেডিকেল, মুক্ত মূলক। আসলে দেখো একটা সমযোজী বন্ধনে আবদ্ধ আছে, মনে করো ক্লোরিন ক্লোরিন মানে Cl2, H2, ক্লোরিন F2, এরকম বিশুদ্ধ সমযোজী বন্ধন যেখানে আছে, বিশুদ্ধ সমযোজী বন্ধন, আমরা বিশুদ্ধ সমযোজী বন্ধন বুঝি। এইখানে সুষম বন্টন হবে, এখানে সুষম বন্টন হবে, বিষম না, কিন্তু সুষম বন্টন হলে যার যার ইলেকট্রনটা সে নিয়ে চলে যাচ্ছে। অর্থাৎ ক্লোরিনের উপরে দেখো একটা মুক্ত ইলেকট্রন আছে, হাইড্রোজেন যদি হাইড্রোজেনের উপরে একটা মুক্ত ইলেকট্রন আছে, CH3 উপরে একটা মুক্ত ইলেকট্রন আছে। এই যে জিনিসগুলো, এদেরকে সাধারণত আমরা ফ্রি রেডিকেল বলি। আমরা আগামী ক্লাসে এই মুক্তমূলক, ফ্রি রেডিকেল, ইলেকট্রোফাইল, এই জিনিসগুলো নিয়ে আমাদের একটু আলোচনা করতে হবে। কারণ মুক্তমূলক বা ফ্রি রেডিকেলের একটা স্থায়িত্বের ক্রম আমাদের আছে, অনেকটা জানার আছে। যাক দেখো, তাহলে আমরা ফ্রি রেডিকেল বুঝলাম, এই জিনিসগুলো প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে হতে হবে। তারপর দেখো জৈব অণুর আক্রান্ত প্রান্তের কার্বন পরমাণু সিগমা বন্ধনে যুক্ত হবে, জৈব অণুর আক্রান্ত প্রান্তের কার্বন পরমাণু সিগমা বন্ধনে যুক্ত হবে, জৈব অণুর আক্রান্ত প্রান্তের কার্বন পরমাণু সিগমা বন্ধনে যুক্ত হবে। পরের দেখো 3 নম্বর বৈশিষ্ট্য, অ্যালিফ্যাটিক সম্পৃক্ত জৈব যৌগের ক্ষেত্রে, অ্যালিফ্যাটিক সম্পৃক্ত জৈব যৌগের ক্ষেত্রে অধিকাংশ প্রতিস্থাপন বিক্রিয়া নিউক্লিওফিলিক। তাহলে দেখো আমরা অ্যালিফ্যাটিক যৌগের ক্ষেত্রে দেখছি কিন্তু নিউক্লিওফিলিক। অ্যালিফ্যাটিক সম্পৃক্ত জৈব যৌগের ক্ষেত্রে অধিকাংশ প্রতিস্থাপন বিক্রিয়া নিউক্লিওফিলিক। কারণ আমরা একটা জিনিস দেখো বলেছি, সিগমা বন্ধন থাকতে হবে আমাদের অ্যারোমেটিক যৌগ, মানে
সেখানে বেনজিনের উপস্থিতি থাকে। আমরা জানি অ্যারোমেটিসিটি ও অ্যারিন আমরা পড়েছিলাম। তাহলে দেখো অ্যালিফেটিক সম্পৃক্ত জৈব যৌগের ক্ষেত্রে অধিকাংশ প্রতিস্থাপন বিক্রিয়া নিউক্লিওফিলিক, অ্যালিফেটিকের ক্ষেত্রে। অ্যারোমেটিকের ক্ষেত্রে দেখো বেনজিন বলয়ে সংগঠিত সব প্রতিস্থাপন বিক্রিয়া ইলেকট্রোফিলিক। অ্যারোমেটিক বেনজিন বলয়ে সংগঠিত সব প্রতিস্থাপন বিক্রিয়া ইলেকট্রোফিলিক। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদেরকে আমি বলি, আমার আজকের এই প্রতিস্থাপন বিক্রিয়ার এই যে বৈশিষ্ট্য সংজ্ঞা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এই প্রতিস্থাপন বিক্রিয়ার থেকে প্রায়বারই প্রশ্ন হয়। তোমরা এইটা ভালোভাবে লক্ষ্য করলে, শুনলে এবং খাতায় লিখে নিলে আমি খুবই আনন্দ উপভোগ করব, তাছাড়া খুশি হব, আবার তোমাদেরও উপকার হবে। যাক, দেখো আমি প্রতিস্থাপন বিক্রিয়ার প্রথম বৈশিষ্ট্য বললাম কি, যে ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল, ফ্রি রেডিকেল হতে পারে, মানে কোনটা বিক্রিয়। তারপর দেখো এখানে আক্রান্ত প্রান্তের কার্বন পরমাণু সিগমা বন্ধনে যুক্ত থাকবে। এইটা অ্যালিফেটিক সম্পৃক্ত যৌগের ক্ষেত্রে অধিকাংশ প্রতিস্থাপন বিক্রিয়া নিউক্লিওফিলিক। অ্যালিফেটিকের ক্ষেত্রে নিউক্লিওফিলিক, আর অ্যারোমেটিকের ক্ষেত্রে আমার ইলেকট্রোফিলিক। বেনজিন বলয়ের সঞ্চারণশীল পাইরেক্ট্রন মেঘ দ্বারা ভীষণভাবে নিউক্লিওফাইল বিকর্ষিত হয়। বেনজিন বলয়ের সঞ্চারণশীল পাইরেক্ট্রন মেঘ দ্বারা ভীষণভাবে নিউক্লিওফাইল বিকর্ষিত হয়। প্রিয় শিক্ষার্থী, দেখো এখন এই যে কেন্দ্র আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া, কেন্দ্র আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া আমরা কি কি দেখছি। দেখো আমাদের এইটা ছিল নাইট্রেশন বিক্রিয়া। কেন্দ্র আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া আমাদের কয়টা ভাগ আছে দেখো। একটা নাইট্রেশন বিক্রিয়া, অর্থাৎ নাইট্রোমূলক সংযুক্ত হওয়ার যে বিক্রিয়া, তাকে আমরা বলেছিলাম নাইট্রেশন বিক্রিয়া। দেখো তারপরে আছে হ্যালোজেনেশন বিক্রিয়া, হ্যালোজেনেশন বিক্রিয়া। তারপরে আছে আমার সালফোনেশন বিক্রিয়া। তাহলে কয়টা হলো? তিনটা। এবার দেখো আছে আমাদের ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া। তারপরে আমরা কেন্দ্র আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়াতে বিক্রিয়াটা পেয়েছি কিন্তু চারটি। একটা নাইট্রেশন বিক্রিয়া, একটা হ্যালোজেনেশন বিক্রিয়া, একটা সালফোনেশন বিক্রিয়া, আর একটা ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া। এই ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া আবার দুই প্রকার আছে, ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন এবং ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা কেন্দ্র আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়াকে কয়টা ভাগে ভাগ করেছি? কেন্দ্র আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়াকে আমরা কিন্তু চারটা ভাগে ভাগ করেছি। একটা নাইট্রেশন বিক্রিয়া, একটা হ্যালোজেনেশন বিক্রিয়া, একটা সালফোনেশন বিক্রিয়া, একটা ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া। তারপরে বলছি কি, যে ফ্রিডেল ক্রাফট বিক্রিয়াকে আমরা দুই ভাগে ভাগ করেছি, একটা ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন আর একটা ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন। প্রিয় শিক্ষার্থী, এখন দেখো বেনজিন চক্রে কিভাবে নাইট্রেশন বিক্রিয়া হয়। এখানে নাইট্রিক অ্যাসিড আর সালফুরিক অ্যাসিড এই দুইটা বিক্রিয়া করবে। এই নাইট্রিক অ্যাসিড আর সালফুরিক অ্যাসিডের বিক্রিয়া একটা নাইট্রোমূলক তৈরি হবে। এখানে আমরা নাইট্রিক অ্যাসিড এবং সালফুরিক অ্যাসিড দুটোকে গাঢ় হিসাবে ব্যবহার করব। গাঢ় নাইট্রিক অ্যাসিড ও গাঢ় সালফুরিক অ্যাসিড এদের উপস্থিতিতে বেনজিন চক্রে নাইট্রোমূলক সংযুক্ত হয়। আমরা দেখতেই পাচ্ছি এই বেনজিনটা নাইট্রোবেনজিন তৈরি হয়। এই নাইট্রোবেনজিন তৈরির যে প্রক্রিয়া, তাকে আমরা বেনজিন চক্রের নাইট্রেশন বিক্রিয়া বলি। নাইট্রোবেনজিন তৈরির যে প্রক্রিয়া, তাকে আমরা বেনজিন চক্রের নাইট্রেশন বিক্রিয়া বলি। এখন দেখো এখানে আমরা গাঢ় সালফুরিক অ্যাসিড ব্যবহার করি কেন, এরকম একটা প্রশ্ন আসে। গাঢ় সালফুরিক অ্যাসিড ব্যবহার করি, দেখো আমরা অনেকে একটা সংজ্ঞা জানি, নিরোধক কাকে বলে। যে যৌগ অপর একটি যৌগ থেকে পানি শোষণ করে, তাকে, যে যৌগ অন্য যৌগ থেকে পানি শোষণ করে, যে যৌগ অন্য একটি যৌগ থেকে পানি শোষণ করে তাকে আমরা বলি নিরোধক। দেখো সালফুরিক অ্যাসিড একটি নিরোধক, কারণ সালফুরিক অ্যাসিড পানি শোষণ করে। তবে লঘু সালফুরিক অ্যাসিড কিন্তু এই ঘটনাটা ঘটাতে পারে না। আমরা এই যে গাঢ় সালফুরিক অ্যাসিড এখানে ব্যবহার করেছি, এই গাঢ় সালফুরিক অ্যাসিডের কাজ এই নাইট্রিক অ্যাসিড থেকে তোমার পানিটাকে শোষণ করা।
এই নাইট্রিক অ্যাসিডটাকে পানিটাকে যখন শোষণ করে তখন একটা নাইট্রোমূলক তৈরি হয়। সেই নাইট্রোমূলক দেখো বেনজিন চক্রের এখানে যুক্ত হয়ে গেছে, অর্থাৎ নাইট্রোবেনজিন গঠিত হয়েছে। তাহলে এই যে নাইট্রোবেনজিন গঠিত হয়েছে, তাহলে যে প্রক্রিয়ায় বেনজিন চক্রে নাইট্রোমূলক যুক্ত হয় তাকে আমরা নাইট্রেশন বিক্রিয়া বলি। যে প্রক্রিয়ায় বেনজিন চক্রে নাইট্রোমূলক যুক্ত হয় তাকে আমরা নাইট্রেশন বিক্রিয়া বলি। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা প্রতিস্থাপন বিক্রিয়ার নাইট্রেশন বিক্রিয়াটা দেখলাম। এবার দেখো আমাদের এই নাইট্রেশন বিক্রিয়া কি, দেখো গাঢ় নাইট্রিক অ্যাসিড এবং গাঢ় সালফুরিক অ্যাসিডের উপস্থিতিতে বেনজিনের বিক্রিয়ায় নাইট্রোবেনজিন উৎপন্ন হয়। গাঢ় নাইট্রিক অ্যাসিড এবং গাঢ় সালফুরিক অ্যাসিডের উপস্থিতিতে বেনজিনের বিক্রিয়ায় নাইট্রোবেনজিন উৎপন্ন করে। এই বিক্রিয়াকে নাইট্রেশন বিক্রিয়া বলে। অর্থাৎ বেনজিন চক্রে নাইট্রোমূলক প্রবেশ করানোর যে বিক্রিয়া তাকে আমরা নাইট্রেশন বিক্রিয়া বলি। দেখো কনসেন্ট্রেটেড সালফুরিক অ্যাসিড, এখানে নাইট্রিক অ্যাসিড, এই নাইট্রোবেনমূলক ঢুকলো, এখানে নাইট্রোবেনজিন তৈরি হলো। এখানে একটা তাপমাত্রা দিতে হয়, আমরা প্রাথমিক তাপমাত্রা 30 ডিগ্রি থেকে সাধারণত ব্যবহার করি। তার মানে কি বললাম যে গাঢ় নাইট্রিক অ্যাসিড এবং গাঢ় সালফুরিক অ্যাসিডের উপস্থিতিতে গাঢ় নাইট্রিক অ্যাসিড এবং গাঢ় সালফুরিক অ্যাসিডের উপস্থিতিতে বেনজিনের বিক্রিয়ায় নাইট্রোবেনজিন উৎপন্ন করে। এই বিক্রিয়াকে আমাদের নাইট্রেশন বিক্রিয়া বলে। বেনজিন চক্রে নাইট্রোমূলক প্রবেশ করানোর যে বিক্রিয়া এটাই নাইট্রেশন বিক্রিয়া। দেখো আমরা নাইট্রেশন বিক্রিয়া দেখলাম। এখন দেখি আমাদের আছে আমাদের টলুইনের নাইট্রেশন। আমরা দেখো আমরা যখন অ্যারিন পড়েছিলাম তখন কিন্তু বলেছিলাম টলুইন কি, একটা বেনজিন চক্র, বেনজিন চক্রের উপর একটা মিথাইল মূলক CH3 মূলক উপস্থিত থাকলে তাকে কিন্তু আমরা সাধারণত বলি টলুইন বা মিথাইল বেনজিন। সেই মিথাইল বেনজিন থাকে তাকে আমরা কিভাবে নাইট্রেশন করব। বেনজিন চক্রের উপরে যখন একটা মিথাইল মূলক যুক্ত থাকে, এই মিথাইল মূলকটা যুক্ত থাকলে তাকে বলি আমরা টলুইন বা মিথাইল বেনজিন। এই মিথাইল বেনজিন বা টলুইনকে আমরা কিভাবে নাইট্রেশন করব সেটা আমরা দেখার আছে। প্রিয় শিক্ষার্থী, দেখো আমরা আরো একটা জিনিস দেখেছিলাম, বেনজিন চক্রে মিথাইল মূলক কিন্তু অর্থপেরা নির্দেশক। বেনজিন চক্রে মিথাইল মূলকটা আমার অর্থপেরা নির্দেশক, কেননা আমরা জানি মিথাইল মূলক কিন্তু ইলেকট্রন দানকারী গ্রুপ। আমরা জানি মিথাইল মূলক কিন্তু আমাদের ইলেকট্রন দানকারী গ্রুপ। তাহলে সে তোমার মেসোমার আবেশীয় ফলের মাধ্যমে, ধনাত্মক আবেশীয় ফলের মাধ্যমে বেনজিন চক্রে কিন্তু ইলেকট্রন দান করে। আমরা আবেশীয় ফল হয়তো অনেকেই জানি, অনেকেই জানি না। বেনজিন চক্রে মিথাইল মূলক আমার আবেশীয় ফলের মাধ্যমে ইলেকট্রন বেনজিন চক্রের দিকে ঠেলে দেয়। এই ঠেলে দেওয়ার কারণে দেখা যাচ্ছে অর্থ আর প্যারা অবস্থানে ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি পায়। অর্থ এবং প্যারা অবস্থানে ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি পায়। অর্থ আর প্যারা অবস্থানে যখন ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি পায়, নাইট্রেশন মানে তো নাইট্রোমূলক সংযোজন। আর নাইট্রোমূলক কিন্তু আমরা জানি একটা ইলেকট্রন আকর্ষী বিকারক। নাইট্রোমূলকটা হচ্ছে আমার ইলেকট্রন আকর্ষী বিকারক। তাহলে দেখো নাইট্রোমূলক কোথায় যোগ হবে, যেখানে ইলেকট্রনের ঘনত্ব বেশি আছে। আমরা দেখছি কিন্তু যে বেনজিন চক্রের অর্থ প্যারা অবস্থানে ইলেকট্রনের ঘনত্ব বেশি আছে। কখন? যখন বেনজিন চক্রে মিথাইল মূলক যুক্ত আছে। এই সময় যদি আমার নাইট্রোমূলক সংযুক্ত হতে চাই তাহলে সে অর্থ আর প্যারা অবস্থানে কিন্তু যুক্ত হবে। দেখো এখানে যে এটা মিথাইল মূলকটা 1 নম্বর কার্বন আছে, তাহলে এই 2 আর 6 আমার অর্থ আর 4 হচ্ছে প্যারা, তাহলে অর্থ আর প্যারা পজিশনে যুক্ত আছে। এই যুগের আর একটা নাম আছে TNT, ট্রাই নাইট্রোটলুইন, যেটা বিস্ফোরক পদার্থ হিসেবে ব্যবহার হয়। দেখো এখানে 2, 4, 6 ট্রাই নাইট্রোটলুইন বলা হয়। 2, 4, 6 ট্রাই নাইট্রোটলুইন বিস্ফোরক পদার্থ হিসাবে সাধারণত ব্যবহার করা হয়। তাহলে আমরা টলুইনের নাইট্রেশন দেখলাম। এবার আমরা একটু যাই, দেখো আমাদের আছে মনে হয় সালফোনেশন। হ্যাঁ তিশা, আমি দেখছি আমি বলছিলাম আমরা পড়ছি কিন্তু নাইট্রেশন বিক্রিয়া। নাইট্রেশন বিক্রিয়া মানে আমরা এখানে নাইট্রোমূলক কিভাবে সংযুক্ত হবে সেই বিক্রিয়া। বেনজিন চক্রে নাইট্রোমূলক সংযুক্ত হওয়ার যে বিক্রিয়া তাকে আমরা বলছি নাইট্রেশন বিক্রিয়া। এখন নাইট্রেশন বিক্রিয়া হতে কি কি লাগে? গাঢ় সালফিউরিক অ্যাসিড লাগে, নাইট্রিক অ্যাসিড লাগে, আর বেনজিন তো লাগলোই। তাহলে গাঢ় সালফিউরিক অ্যাসিড কি করে? গাঢ় সালফিউরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড থেকে আমার পানিটাকে অপসারণ করে। এখনো পানিটা সরিয়ে দিলে দেখো এখানে NO2 থাকে। এই NO2 কিন্তু বেনজিন চক্রকে আঘাত করে, সেখানে যুক্ত হয়ে নাইট্রোবেনজিন গঠন করে।
এটাই ছিল স্বাভাবিক নাইট্রেশন। তারপরে বললাম আমরা টলুইনের নাইট্রেশন করছি। টলুইনের নাইট্রেশন করছি মানে এখানে বলছি যে টলুইনকে নাইট্রেশন করলে নাইট্রোমূলকটা কোথায় সংযুক্ত হবে। টলুইনকে নাইট্রেশন করলে নাইট্রোমূলকটা আমার অত্তম ও প্যারা অবস্থানে সংযুক্ত হবে। কেন সংযুক্ত হবে? কারণ দেখো আমরা জানি মিথাইল মূলক আছে ইলেকট্রন দানকারী গ্রুপ। মিথাইল মূলক বেনজিন চক্রে ইলেকট্রনকে দান করে কিসের মাধ্যমে? আবেশীয় ফলের মাধ্যমে। মিথাইল মূলক বেনজিন চক্রে ইলেকট্রন দান করে আবেশীয় ফলের মাধ্যমে, এবং সেটাকে ধনাত্মক আবেশীয় ফল না ঋণাত্মক আবেশীয় ফল? এটা হলো ধনাত্মক আবেশীয় ফল। ধনাত্মক আবেশীয় ফল কে ছিল? যে ইচ্ছা করে দিয়ে দিচ্ছিল সে ধনাত্মক আবেশীয় ফল, আর যার কাছে জোর করে নেওয়া হচ্ছিল সে হচ্ছে ঋণাত্মক আবেশীয় ফল। আমরা বুঝতে পারলাম যে ধনাত্মক আবেশীয় ফল কোনটা। আর মিথাইল মূলক সেই ধনাত্মক আবেশীয় ফলের মাধ্যমেই বেনজিন চক্রে ইলেকট্রন ঠেলে বেনজিন চক্রের অর্থ আর প্যারা অবস্থানে ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি করছিল। বেনজিন চক্রের অর্থ ও প্যারা অবস্থানে ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি করছিল এটা। তাহলে বেনজিন চক্রের যখন মিথাইল মূলক যুক্ত থাকবে অর্থাৎ টলুইন হবে, তখন আমরা কিন্তু স্বাভাবিকভাবেই ধরে নেব ওইখানে আমাদের ইলেকট্রনের অর্থ প্যারা অবস্থানে ইলেকট্রনের ঘনত্ব বেশি আছে। এখন এই সময় যদি কোনো ইলেকট্রন আকর্ষী গ্রুপ যেমন নাইট্রোমূলক সেই ইলেকট্রন আকর্ষণ করবে, তাহলে এই ইলেকট্রন আকর্ষী গ্রুপ বেনজিন চক্রে যুক্ত হতে চায়, তাহলে যেখানে ইলেকট্রনের ঘনত্ব বেশি আছে সেখানে যুক্ত হবে। তাহলে স্বাভাবিক দেখো অর্থ আর প্যারা অবস্থানে কিন্তু ইলেকট্রনের ঘনত্ব বেশি আছে। তাহলে অর্থ আর প্যারা অবস্থানে যদি ইলেকট্রনের ঘনত্ব বেশি থাকে তাহলে নাইট্রোমূলকটা আমার অর্থ প্যারা অবস্থানে যুক্ত থাকবে। এখানে দেখো মিথাইল মূলক যখন আমার 1 নম্বর পার্শ্ব শিকল, তাহলে ডাইন পাশেরটা 2 অথবা বাম পাশেরটা 2 একটা হবে, আর যেটা 2 হবে অন্যটা আবার 6 হবে। তাহলে 2 আর 6, আর দেখো এখানে 4, 2 6 2 4 6 ট্রাই নাইট্রোটলুইন, 2 4 6 ট্রাই নাইট্রোটলুইন। অর্থাৎ একটা টলুইনে নাইট্রোমূলক কিংবা সংযুক্ত হওয়ার যে বিক্রিয়া তাকে সাধারণত আমরা বলছি এখানে নাইট্রেশন বিক্রিয়া। আর আমি আশা করি তিশা তুমি হয়তো এবার বুঝতে পারছো। যাক, দেখো আমাদের সময়ও প্রায় শেষ। আমি আর একটা কথা বলবো, সালফোনেশন বিক্রিয়া। সালফোনেশন বিক্রিয়া দেখো, গাঢ় সালফুরিক অ্যাসিড, এখানে দেখো এটা বাষ্প, সালফুরিক অ্যাসিডের উপস্থিতিতে আর একটা সালফুরিক অ্যাসিড বিক্রিয়া করে তোমার SO3H সালফোনিক মূলক যুক্ত হবে। বেনজিন চক্রের একটা হাইড্রোজেনকে সরিয়ে দিয়ে সেখানে সালফোনিক মূলক যুক্ত হওয়ার যে বিক্রিয়া তাকে আমরা বলছি সালফোনেশন বিক্রিয়া। অর্থাৎ বেনজিন চক্রের একটা হাইড্রোজেনকে সরিয়ে দিয়ে সেইখানে SO3H যুক্ত হওয়ার যে প্রক্রিয়া, SO3H যুক্ত হওয়ার প্রক্রিয়াকে আমরা সালফোনেশন বলছি। বেনজিন চক্রে একটা হাইড্রোজেনকে সরিয়ে সেখানে SO3H প্রবেশ করানোর বিক্রিয়ায় আমাকে সালফোনেশন বিক্রিয়া বলছি। আগে যখন নাইট্রোমূলক সংযুক্ত করেছিলাম তাকে বলেছিলাম নাইট্রেশন বিক্রিয়া। এখন এই সালফোনিক মূলক সংযুক্ত করতে গেলে আমাদের এখানে সালফুরিক অ্যাসিড লাগবে, গাঢ় সালফুরিক অ্যাসিড, কারণ এখানে থেকেও কিন্তু আমার 1 মোল পানি অপসারণ করতে হবে। তাহলে এখানেও কিন্তু যে সালফুরিক অ্যাসিডটা ব্যবহার করবো সেও কিন্তু আমার নিরোধক হিসাবে ব্যবহৃত হবে। তাহলে এইটা আমরা সালফোনিক অ্যাসিড, এখন থেকে ক্লোরিনেশন আসতে পারে আমার। দেখো এটা ক্লোরিনেশন। তাহলে বেনজিন চক্রের একটা হাইড্রোজেনকে অপসারণ করে সেখানে একটা ক্লোরিন মূলক সংযুক্ত করার যে বিক্রিয়া, এই ক্লোরিন মূলক সংযুক্ত করার বিক্রিয়াকে আমরা ক্লোরিনেশন বিক্রিয়া বলতে পারি। বেনজিন চক্রের একটা হাইড্রোজেনকে সরিয়ে দিয়ে সেখানে একটা ক্লোরিন সংযুক্ত করার বিক্রিয়াকে কিন্তু আমরা ক্লোরিন বা ক্লোরিনেশন বলতে পারি। তাহলে দেখো ক্লোরিনেশন যখন ঘটলো আমরা উপস্থিত দিলাম ফেরিক ক্লোরাইড। এখন তুমি ব্রোমিনেশন করতে লাগলে ফেরিক ব্রোমাইড। তাহলে তুমি যদি এখন মনে করো হ্যালোজেনেশন করবা, তাহলে উপরেরটা X2 দাও আর নিচে তা ApX3 দিয়ে দাও, তাহলে দিলে তোমার কিন্তু হ্যালোজেনেশন হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা বলছি প্রতিস্থাপন বিক্রিয়ার নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। আমরা আরেকবার দেখে আসি এটা। দেখো আমরা বলছিলাম আমরা কি করতে যাচ্ছি। দেখো যে অ্যারোমেটিক বেনজিন বলের সংগ্রহ প্রতিস্থাপন ইলেকট্রোফিলিক বিক্রিয়া।
তা আমরা প্রতিস্থাপন বিক্রিয়া বলছি। প্রতিস্থাপন বিক্রিয়া কত প্রকার? দুই প্রকার ছিল, একটা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া আর একটা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। আমরা অ্যালিফেটিকের ক্ষেত্রে বলেছিলাম নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, আর অ্যারোমেটিকের ক্ষেত্রে বলেছিলাম ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এখন ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াকে আমরা আবার 4 ভাগে ভাগ করেছিলাম। একটা হচ্ছে আমার নাইট্রেশন, সালফোনেশন, হ্যালোজেনেশন ও ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া। প্রিয় শিক্ষার্থী, আমার সময় শেষ, আমি আজকে থাকতে পারবো না আর। এ পর্যন্তই তোমাদের